আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা অনুষ্ঠানে প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে এই আলোচনার জন্য তিনজন অতিথি এর মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব মাহমুদা হাবিবা, সদস্য বিএনপির মিডিয়া সেল, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব নাভিদ নওরেজ শাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। যেটি বলছিলাম, সমসাময়িক রাজনীতির এখনকার সময় আমরা দেখছি যে গেল কয়েকদিন ধরেই বেশ টানা আলোচনা চলছে ঐকমত্য কমিশনে, এবং সেখানে বেশ কিছু প্রস্তাবের পক্ষে বিপক্ষে আলোচনা আসছে। তবে যদিও ঐকমত্যে পৌঁছানোর সংখ্যা খুবই কম। আমরা একটু সেটি নিয়ে শুরুতেই অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী একটু আপনার কাছে জানতে চাই। আজকে যেটি আলোচনার ছিল, আমরা যেটি দেখলাম যে এনসিসির পরিবর্তে একটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবের যে কাঠামো রয়েছে সেটি তো আপনি নিশ্চয়ই জানেন। একটু আপনার কাছে জানতে চাইছি যে এই এনসিসির পরিবর্তে এই কমিটি, এটি আসলে কেন প্রয়োজন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা। দেখেন, আসলে আমাদের এখানে তো এই কনস্টিটিউশনাল যে কাউন্সিল যেটি বলা হচ্ছে, এটা কনসেপ্টটা কোন জায়গা থেকে ইভলভ করেছে? এটা ইভলভ করেছে এই জায়গা থেকে। আমরা যখন দেখলাম যে আমাদের বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের বারবার অ্যামেন্ডমেন্টের ফলে এমন কিছু ঘাটতির জায়গা তৈরি হয়েছিল যেটা আপনার স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদের জন্ম দেয়। সে কারণে একটা সাংবিধানিক একটা ক্রাইসিস, এবং সেই ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য সংবিধানকে কতটা গণতান্ত্রিক চেহারা দেওয়া যায় তার জন্য একটা প্রপোজাল রেডি করার জন্যই কিন্তু এই কনস্টিটিউশনাল কাউন্সিলের আইডিয়াটা এসেছিল। কিন্তু এখন এটার রিসার্চ এবং একাডেমিক জায়গায় এমন কিছু গ্যাপ তৈরি হয়েছে যে এইটা আর ওয়ার্ক করছে না। হ্যাঁ, এবং এইটাকে ধরে তারা ঐকমত্যের জায়গায় পৌঁছার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। ফলে এটা আমার মনে হয়েছে যে এই নিয়োগ কমিটির আইডিয়াটা এক ধরনের অস্থিরতার জায়গা থেকে বেরিয়ে এসেছে। এটা যত না বেশি একাডেমিক, তার চেয়ে বেশি ইনকনসিস্টেন্সি এখানে কাজ করছে। তো ফলে এই জায়গাগুলোতে পলিটিক্যাল উইলের ব্যাপার। যতক্ষণ না পর্যন্ত দেশে একটা অভিজ্ঞ রাজনৈতিক শক্তি নির্বাচিত হয়ে ক্ষমতায় না আসছে, ততক্ষণ পর্যন্ত সংবিধানের গণতান্ত্রিক চেহারা দেওয়াটা কঠিন হয়ে যাবে। ফলে একাডেমিক প্রয়োজনে আলোচনাগুলো হতে পারে বা থাকতে পারে একটা প্রস্তাব হিসাবে বা একটা হাইপোথিসিস হিসাবে, কিন্তু এটাকে বাস্তবায়নের জায়গায় নিতে গেলে পরে কিন্তু একটা পলিটিক্যাল ফোর্স লাগবে, যারা আসলে দীর্ঘদিনের পলিটিক্যাল অভিজ্ঞতা থেকে এই জায়গাগুলো বাস্তবায়নের নিশানাটা খুঁজে পাবে। কিন্তু আলোচনা যারা করছেন তারা তো সবাই দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্নরাই তো ঐকমত্য কমিশনে। হয়তো প্রস্তাবটি বলতে পারেন যে অরাজনৈতিক ব্যক্তিত্ব তারা হয়তো দিয়েছেন, আলোচনা তো রাজনীতিবিদরাই করছে। এখন যদি ঐকমত্যে না পৌঁছায়, তাহলে কোনো একটি রাজনৈতিক দল নির্বাচিত হলেই যে তিনি গণতান্ত্রিক সংবিধান উপহার দেবেন, সেটি কিভাবে মনে করছেন? দেখেন, আসলে ঐকমত্য কমিশনের বৈঠকে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এটা খুব যত না বেশি একাডেমিক হওয়া দরকার ছিল, তার চেয়ে বেশি এটা হয়ে গিয়েছে সিম্বলিক। এইখানে যে স্পেস পাওয়া যায় আলোচনার জন্য, এবং যেভাবে প্রস্তাবনাগুলো আসে, যেভাবে প্রস্তাবনাগুলো নোট করা হয়, তার উপরে সেটাকে আবার একটা বিন্যাস সমাবেশ করে এটাকে আবার ফলো আপ করে আবার আলোচনা, এইভাবে কিন্তু আলোচনাগুলো হয় না। আলোচনাগুলো যারা যায়, বিভিন্ন দলের প্রতিনিধিরা, তারা তাদের কথা বলে আসে, আবার আরেকটি দল আসে। ধরেন ৭৭টি রাজনৈতিক দল বাংলাদেশে আছে, তারা ৭৭ রকমের ভাবনা নিয়ে এই অভ্যুত্থানে ছিল। এখন সকলের ভাবনা তো একরকম ছিল না, সকলের মঞ্জিলে মকসুদও একরকম না। তো ফলে কেউ কেউ যার যার রাজনৈতিক মতাদর্শ থেকে তার প্রস্তাবনাগুলো দিয়ে আসছেন। কিন্তু পলিটিক্সে বা ডেমোক্রেসিতে, আমরা যদি ওয়েস্টমিনস্টার স্টাইলের ডেমোক্রেসির কথা ভাবি, কিছু কিছু জায়গা থেকে কমন, যেটা ধরেন সবার বেলায় প্রযোজ্য, ওই জায়গাগুলো কিন্তু এখনও চিহ্নিত করা যায়নি। যদিও আপনার জাতীয় ঐকমত্য কমিশন তাদের স্প্রেডশিটে কিছু কিছু পয়েন্ট তারা উল্লেখ করেছে যে এই জায়গাগুলোতে আপনারা কি মনে করেন, আপনারা কি একমত, না আংশিকভাবে একমত, নাকি পুরোপুরি দ্বিমত, এরকম অপশনস তারা রেখেছে। সেই অপশন থেকে ইন ডিটেইলে আপনারা কিন্তু কনক্লুশনে পৌঁছা যাচ্ছে না। ফলে ঐকমত্য কমিশন জাতির সামনে তারা বলেছে যে তারা প্রকাশ করবে যে কোন কোন জায়গায় তারা ঐকমত্যের নিশানা খুঁজে পেয়েছেন, সেটি কিন্তু আমরা এখনও জানি না। তবে আমরা মোটা দাগে এইটুকু বলতে পারি যে কেউ বলুক আর না বলুক, বাংলাদেশে এটি অন্তত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যে বারবার সংবিধানকে কাটাছেঁড়া করে একে গণতান্ত্রিক
চেহারার থেকে একে বাইরে নেওয়া যাবে না, এই একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটাতে। তো সেটা করতে হলে পরে সংবিধানের যে নির্দেশনা, যেটাকে আমরা রাষ্ট্রের যে 3টি অঙ্গের কথা বলে থাকি, আমাদের সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ আমাদের জুডিশিয়ারি, আমাদের লেজিসলেচার এবং আমাদের এক্সিকিউটিভ, এই 3টার মধ্যে ব্যালেন্স আনার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই প্রস্তাবনাগুলো কিন্তু আগে থেকেও ছিল, এখনও নানাভাবে ঘুরে ফিরে আসছে। সেই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করার ব্যাপার। আমরা 70 অনুচ্ছেদের কথা জানি, আমরা যাতে শাসক স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য একই ব্যক্তি বারবার যাতে প্রধানমন্ত্রী না হন, বা দলের প্রধান আবার রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান যাতে না হন, এই আইডিয়াগুলোর ব্যাপারে আমার মনে হয় যে মেজর পলিটিক্যাল পার্টিস এক ধরনের অলিখিত ঐক্যমতের জায়গা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের দায়িত্ব, সবাই তো ঐক্যমতে পৌঁছাননি, মানে এই জায়গা থেকে সবার কথা আমি বলছি না, আমি অধিকাংশের কথা বলছি, অধিকাংশের কথা বলছি। ধরেন আমাদের দেশে তো অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু এই কমিটির বেলায় বোধহয় শুধু 3টি দল ছাড়া সবাই ঐক্যমতে পৌঁছেছে। হ্যাঁ, তো এখন ধরেন ক্ষমতায় কারা যাবে বা আমাদের পাওয়ার কন্টেন্ডার যারা, এটা কিন্তু মানুষ গেস করতে পারে যে ভবিষ্যতে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে পাওয়ার কন্টেন্ডার কারা হতে পারে। সুতরাং যারা পাওয়ার কন্টেন্ডার হবে তাদের রেসপন্সিবিলিটি একরকম, আর যারা পাওয়ার কন্টেন্ডার হওয়া থেকে বহু দূরে তাদের রেসপন্সিবিলিটি আরেক রকম। ফলে সেই জায়গা থেকে একটা ঐক্যমতের জায়গা তো আছেই। আপনার কাছে আবার ফিরছি, নাভিদ নওরোজ শাহ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন 72-এর মূলনীতি, সংবিধানের 72-এর মূলনীতি মুজিববাদী, এই প্রজন্মের সঙ্গে ওই মূলনীতির সম্পর্ক নেই, সংস্কার বাস্তবায়ন করা না গেলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। একটু আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মানুষ কবে আপনাদেরকে সংবিধানের মূলনীতি বাতিলের পক্ষে রায় দিয়েছে? আমরা জুলাই আন্দোলনের যে আপনাদের 9 দফা, সেখানে ওই সংবিধানের প্রসঙ্গটি ছিল না, তাহলে আপনারা কিভাবে বুঝলেন যে এটি মানুষের আকাঙ্ক্ষা, মূলনীতিটি বাতিল করা? ধন্যবাদ। প্রথমেই আচ্ছা, আমরা বুঝলাম বলতে আসলে ভাই যেটা বলছিলেন যে এই গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে অংশ নিয়েছিল তারা কিন্তু তাদের ভাবনা থেকে 70টা রাজনৈতিক দল হয়তো বা 70 ধরনের ভাবনা থেকে এসেছে, কিন্তু মূল জনগণের ভাবনা কি ছিল সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার। তা আমার মনে হয় যে আমরা এই কথাটা বা আমাদের সদস্য সচিব এই কথাটা ওই চিন্তার খোরাক থেকে বলেছেন যে জনগণের ভাবনাটা তো পরিষ্কার, কারণ এই 72-এর যে সংবিধানের মূলনীতিগুলো থেকেই কিন্তু আমরা বারবার বলছি যে ওইখান থেকে কিন্তু স্বৈরতন্ত্রের শুরু, এবং সেটাকে যখন এনফোর্স করলো বিগত সরকার, তারপরেই কিন্তু ফ্যাসিবাদ কায়েম হয়েছিল বাংলাদেশে। তো আমরা বলতে চাচ্ছি যে সংবিধানের মূলনীতি থেকে কিভাবে স্বৈরাচার শুরু হলো সেটি যদি আপনি একটু ব্যাখ্যা। আমি যদি শুধু ধর্মনিরপেক্ষতা নিয়েও বলতে চাই, আমি যদি খুব ডিটেইলে না গিয়ে শুধু একটা নিয়েও বলতে চাই, এই ধর্মনিরপেক্ষতাকে পুঁজি করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত 15-16 বছরে সবচেয়ে বেশি পারসিকিউটেড হয়েছে কিন্তু যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষজন বাংলাদেশে বসবাস করে, তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি পারসিকিউট করা হয়েছে। বিএনপির তো অগণিত মানুষ তারা নির্যাতিত হয়েছে, সেটা কি ধর্মের বিচারে? না, সেটাও তো হয়েছে, সেটা তো মানে পলিটিক্যাল পারসিকিউশন। ধর্মই মুখ্য নয়, অবশ্যই মুখ্য বলছি না, মুখ্য বলছি এই কারণে যে ধর্মের ভিত্তিতেও কিন্তু এই বিভাজনটা হয়েছে, ধর্মনিরপেক্ষতার আঙ্গিকেই কিন্তু বিভাজনটা তৈরি করা হয়েছে, এটাকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। বিএনপি নেতাকর্মী যারা হয়েছেন তারা তো অবশ্যই পলিটিক্যাল পারসিকিউশনের শিকার। এটা কিন্তু আমরা বারবার এই জন্যই বলতে চাচ্ছি যে 72-এর এই মূলনীতিগুলোকে আপহোল্ড করতে গিয়েই কিন্তু আওয়ামী লীগ বারবার দেশে একটা বিভাজনের রাজনীতি কায়েম করেছে, তার ফলেই ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। সুতরাং আমরা যখন বলছি যে আমাদের গণঅভ্যুত্থানের ভাষাগুলো যদি আপনি দেখবেন, এই কথাগুলো কিন্তু বারবার উঠে এসেছে। এখন জনগণের ম্যান্ডেট নেওয়ার মতো সুযোগ তো আমাদের এখনো ভোট হয়নি যে জনগণের ম্যান্ডেট নিব আমরা, কিন্তু জনগণ তো স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছিল, এটা একটা গণঅভ্যুত্থান তো এমনি এমনি হয়ে যায় না। তো আমরা সেখান থেকেই বলতে চাচ্ছি যে আমরা এই সংবিধানের মূলনীতিগুলো কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে, এবং জনগণ গণঅভ্যুত্থানের পরপর কিভাবে বলছেন যে প্রত্যাখ্যান করেছে এই মূলনীতিগুলো? কারণ জনগণ প্রত্যাখ্যান করেছে দেখেই কিন্তু গণঅভ্যুত্থানটা হয়েছে এবং এটা বাস্তবায়ন হয়েছিল। এবং গণঅভ্যুত্থানের পর যখন আমরা বারবার বলছি, সেটা আপনাদের মত হতে পারে, আপনারা জনগণের উপর কেন চাপিয়ে দিচ্ছেন যে জনগণ এটি চাইছে? কারণ আমাদের যারা আন্দোলনের যারা অন্যতম নেতৃত্ব ছিল তারা তো এই চিন্তা করে এসেছিলেন, এবং তারা এই সকল ডাকে কিন্তু জনগণ সাড়া দিয়েছিল। কখনো বলেননি জনগণকে যে আপনারা এটি চান? এটা তো আমরা সংবিধান চেঞ্জ করার বিষয়টা তো নতুন সংবিধানের কথাটা তো আসবে গণঅভ্যুত্থানের পরে এসেছে, রাইট? তো পরে যখন এখনো মাঠ পর্যায়ে কাজ করতে যাচ্ছি, আমরা তো জনগণের স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি যে জনগণ একটি নতুন সংবিধান দেখতে চায়, জনগণ তো আগের সেই বাংলাদেশে ফিরে যেতে চায় না। তো মূলত আমরা কথাটা সেখান থেকেই বলতে চাচ্ছি, মানে আপনাদের মতটাকে আপনারা সেখানে বলছেন, বা এখন আপনাদের মতামত নিয়ে কথাটাকে এখন মনে হচ্ছে যে জনগণ এটি চায়, আপনারা মানে আন্দোলনের আগে না হলে এখন আপনাদের জনগণের সাথে কথা বলে আমরা যারা আন্দোলনে অংশ
নিয়েছিলাম, আমাদের ভাবনাটা সবসময় সেই জায়গাতেই ছিল, এবং আমরা কিন্তু আগেও বলেছি, শুধু এটা গণ অভ্যুত্থানের জুলাই মাসে বলেছি এমন না, আমরা বছর পর বছর ধরে বলে যাচ্ছি। কিন্তু আমরা আন্দোলনে অংশ নেওয়ার সময় আমাদের এই মূলনীতি নিয়েই অংশ নিয়েছিলাম। আন্দোলনের পরেও যখন আমরা জনগণের সাথে এখন মিশছি, কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এই মনোভাবটা রয়েছে। আপনাদের হয়তো মনে ছিল, কিন্তু আপনারা আন্দোলনের সময় জনগণকে এটি বলেননি যে আপনারা এটি করতে চান, যে যেই ডাকে, আপনাদের ডাকে যে সাড়া দিয়েছে এই দেশের সাধারণ মানুষ সবাই এক অর্থে। জি অবশ্যই, তখন আপনারা বলেননি। আমি সেটা জানতে চাই। গণ অভ্যুত্থান হয়েছে একটা বিশদ পরিবর্তনের জন্যই, এবং আমরা যে সর্বাত্মক সংস্কারের কথা বলছি এটা বিশদ পরিবর্তনের জন্যই, এবং সেটার মধ্যে তো অবশ্যই সংবিধান যদি আমরা আমূল পরিবর্তন না করি, নতুন একটা সংবিধান জনগণকে উপহার না দিই, তাহলে তো আমরা মনে করি না যে আমাদের বিপ্লবটা সফল হচ্ছে। জি, বুঝতে পারছি। মাহমুদ হাবিব, একটু আপনার কাছে জানতে চাই, আজকেও যেটি নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এনসিসির মতো কোনো পর্ষদের চিন্তা বাদ দিলে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব মেনে নেবে বিএনপি, যেটি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও সম্ভবত সিদ্ধান্তটি হয়েছে 10 বছরের মেয়াদটি মেনে নেওয়ার পক্ষে। কিন্তু আজকে যখন আবার এনসিসির পরিবর্তে নতুন একটি কমিটি করা হয়েছে, তখন ওটি থাকলে বিএনপি 10 বছরের প্রস্তাবটি মেনে নেবে না, এমনটি বলছে। একটু আপনার কাছে জানতে চাইছি যে দুটি বিষয় তো আসলে আলাদা, মানে এটি দ্বারা আপনারা দুইটিকে এক করে চাওয়ার পেছনে আসলে কী মানে থাকতে পারে? যে যদি কেউ বাধা দেয় তাহলে ক্ষমতায় আমি অগণিত সময় থাকবো, কিন্তু যদি আমাকে কেউ বাধা কোনো নির্বাহী কাজে না দেয় তাহলে আমি 10 বছর অর্থাৎ নির্বিঘ্ন ক্ষমতা ভোগ করতে চান, এরকম কিছু কিনা? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা আলোচনা শুনছেন তাদেরকে। আসলে আপনি যে প্রশ্নটা করলেন সেটা সালাউদ্দিন আহমেদ এটা একটু ব্যাখ্যাও দিয়েছেন। আপনি যদি তার পুরো কথোপকথনটা দেখেন, সেখানে অন্য একজন সম্মানিত রাজনীতিবিদ তাকে প্রশ্ন করেছেন স্পেসিফিক্যালি। বিষয়টা হয়েছে বিএনপি এগ্রি করেছে মূল বিষয়টা, সেটা হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। এই পয়েন্টটা একটা বড় পয়েন্ট ছিল, যেটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। আর এনসিসি নিয়ে যেটা বলছেন এটা কিন্তু প্র্যাকটিক্যাল না। খুব স্পষ্টভাবেই বলি, একটা জিনিস একাডেমিক্যালি খুব সাউন্ড মনে হলেও সেটার ইমপ্লিমেন্টেশন যখন আসে, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে, এবং সেই পরিস্থিতিতে, যেই পরিস্থিতিতে 17-18 বছরে রাজনীতিকরণ করার মাধ্যমে গোটা দেশটা এমন একটা ভঙ্গুর এবং নড়বড়ে অবস্থায় পৌঁছে গেছে, এই দেশ যখন পরিচালনার দায়িত্ব নির্বাচনের পরে যেই দলই পাক না কেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এটা কিন্তু সহজ কাজ নয়। এটা অত্যন্ত কঠিন একটা যুদ্ধ, এবং খেয়াল রাখতে হবে যে কোনো রাজনৈতিক দল, যে দল এই নির্বাচনে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতাটা পরিচালনার দায়িত্ব যে দলের কাঁধে পড়বে, তারা মানে মূলত জাহান্নামে হাঁটবে। কারণ হলো এই যে সংস্কার আপনি 10 মাস ধরে দেখছেন, সর্বদলীয় ঐকমত্য এক ধরনের থাকার পরেও, এই যে এত প্রচেষ্টার পরেও লক্ষ্যযোগ্য সংস্কার কিন্তু খুব বেশি আনা সম্ভব হয়নি। এবং আপনাকে মনে রাখতে হবে যে কোনো সংস্কার সবসময় অত্যন্ত জটিল একটা কাজ। সেখানে আপনি এই যে যখন এই প্রপোজালগুলো আসে এনসিসি কিংবা নিয়োগ নিয়ে যেটা কথা হচ্ছে, এগুলো কিন্তু খুব লং টার্ম চিন্তা ভাবনা প্রসূত বলে আমার ব্যক্তিগত মত না। আমি সংবিধান বিশেষজ্ঞ নই। আমার জায়গায় আপনি যদি কাউকে ডাকতেন যিনি আরো ভালো বলবেন, তার কথাটা আলাদা। আমি আপনাকে একটা রাজনৈতিক ফিলিং এর কথা আপনাকে বলি। একটা হাত পা বেঁধে দিয়ে একটা সরকারকে কাজ করতে দেওয়া, আপনি যেই ইয়েগুলোর কথা বলছেন, অ্যাটর্নি জেনারেল, 3 বাহিনীর প্রধান, নতুন কমিটিতে 3 বাহিনীর প্রধান এবং অ্যাটর্নি জেনারেলটিকে বাদ রাখা হয়েছে। মানে আমি জাস্ট বলতে চাইছি আপনাকে যে একটা রাষ্ট্রকে পরিচালনা করতে হলে বাংলাদেশের হিসাব অনুযায়ী, যে দেশে এখন পর্যন্ত সংসদে একটা পছন্দের বাইরে একটা প্রপোজাল আসলে ওয়াকআউটের অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখেছি, একেবারে পার্লামেন্টকে কার্যকর করে তোলাটাই যেখানে একটা যুদ্ধ, সেখানে এই ধরনের আপনি যদি কমিটিটার প্রস্তাবনা দেখেন, আমি আসলে একটু চোখ বুলিয়েছি। সেখানে আমি দেখলাম যে যারা আছেন সেখানে বিরোধী দলীয় নেতা ছাড়াও প্রতিটা দলের একজন করে, বিরোধী দলের একজন করে সদস্যের কথা সম্ভবত। এখানে কমিটির প্রস্তাবিত কমিটি থাকবে প্রধানমন্ত্রী, নিম্ন কক্ষের স্পিকার, উচ্চ কক্ষের স্পিকার, দুই কক্ষের স্পিকার, তারপরে আপনার প্রধানমন্ত্রী, না আমি সরকারি দলেরই আসবে, দুই কক্ষের স্পিকার, দুটো কক্ষের স্পিকার, প্রধান রাষ্ট্রপতির একজন প্রতিনিধি, এটা নিশ্চয়ই সরকারি দল থেকে আসবে, এবং একজন প্রতিনিধি আপনার ওই যে প্রধান বিচারপতির একজন বিরোধী দলীয় নেতা। এবং আপনার বোধহয় একটা লাইন আছে, আপনি খেয়াল করেন, অন্য যে বিরোধী দল থাকবে তাদের একজন। এইবার আমার প্রশ্ন হচ্ছে 15টা বিরোধী দল গেল, 15টা বিরোধী দল গেল সংসদে, যারা একটা বা দুটো করে আসন পেয়েছে, তাদের সংখ্যা দাঁড়ায় কত?
টোটাল বিষয়টা না না আমি আসলে এটা ফাংশনটা আমি অত ডিটেইলস জানি না, যেহেতু আমি 7 জনের কমিটি, তার মানে অন্য সব দলের একজন করে থাকবে না, হয়তো অন্য দল থেকে বাকি দলগুলো থেকে একজন, সব দল থেকে অন্য বিরোধী দলগুলো থেকে একজন প্রধান বিরোধী দল থেকে। আমি জানতে চাইছি যে ধরুন আমরা ওই হাইপোথেটিক্যালি, এটা তো একটা হাইপোথেসিসই চলছে, হাইপোথেটিক্যালি ডিসকাস করি আপনার সাথে যে ছোট তো অনেকগুলো দল এবার, এবং নতুন মানে প্রেক্ষাপটে, নতুন বাস্তবতায়, নতুন ধরনের চিন্তা ভাবনায়, কে জানে কোন ধরনের রাজনৈতিক জোট আগামীতে আমরা দেখতে পাবো, কোনো আইডিয়া তো আমাদের নাই। তো সেই ক্ষেত্রে ধরে নিলাম যে 7টা বা 8টা ছোট দলের নেতারা আসলেন, আপনি 7 জনই কিভাবে সীমাবদ্ধ থাকবেন? তারা প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দলের নেতা নন, আপনি তাদেরকে ইনক্লুড করতে বাধ্য নন অ্যাজ পার দ্য ডেফিনেশন, এক অর্থে অফকোর্স। তো এই যে জটিলতাটা আপনাকে মনে রাখতে হবে যে রাষ্ট্রকে তো পরিচালনা করতে হবে ভাই, রাষ্ট্রের যাকেই দেন, আমি ধরে নিচ্ছি আলোচনা মানে এখন এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল, কাজে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশাবাদী যে নির্বাচন হলে, এবং আমরা বিশ্বাস করি নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে। কিন্তু আমরা 10 বছর পরের কথাটা ভাবি না কেন? 10 বছর পরে আমাদের তরুণ বন্ধুরা এনসিপি ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারেন, সেই সময় তো তারা রাষ্ট্রটা পরিচালনা করেন একটা সম্পূর্ণ ভিন্ন ইস্যু। আপনি চাইলে একটা সিঙ্গেল এন্ড একটা রাষ্ট্রের খুব ব্যাপক কাজ মানে অকার্যকর করে রাখতে পারেন। আপনি এই কিছু উদাহরণ এই ইন্টারিম সরকারের সময় আপনি দেখতে পাবেন। ইন্টারিম সরকার হচ্ছে উপরের লেয়ারের সরকার, আমরা এই বোধহয় আপনার এই শোতে এর আগেও ডিসকাস করেছি। এই সরকারের কিন্তু ব্যাপ্তি একেবারে তৃণমূল পর্যন্ত নয়, ফলে হয়েছে কি সরকারের কিন্তু কাজ করা বা তার যে ডিসিশন যতই নোবেল হোক না কেন, তার ইন্টেনশন যতই ভালো হোক না কেন, কাজ করে বের করে আনাটা কিন্তু খুব টাফ এই সরকারের জন্য। ঠিক একইভাবে আপনি এমন পয়েন্টগুলোতে বড় দলগুলোর চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে যেয়ে আপনি এমন কিছু জটিলতা রাষ্ট্র পরিচালনায় তৈরি করছেন যেটা আসলে কারোর জন্যই মঙ্গলদায়ক হবে না। কারণ আপনি যখন একটা চেঞ্জ আনবেন, আপনাকে মাথায় রাখতে হবে যে এমন আমি একটু শেষ করি, এমন কোনো চেঞ্জ আসার প্রয়োজন নাই যে চেঞ্জটা পরবর্তী সরকারের জন্য জটিল হয়ে দাঁড়াবে। কারণ 1 বা 2 টার্ম পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গায় আরেকটা দল আসতে পারে, তারাও ইকুয়ালি সাফার করবে। এই যে আমার তরুণ বন্ধু যেটা বললেন যে সংবিধানকে রিজেক্ট করেছে, বাংলাদেশের জনগণ রিজেক্ট করেছে মানে এক্সক্লুসিভ পাওয়ারকে, বাংলাদেশের জনগণ রিজেক্ট করেছে দানবকে, রাক্ষসকে, যার কোনো মানে এমন এক মাফিয়াকে যাকে শিশুকে গুলি করার জন্য যার কারো কোনো প্রয়োজন হয় না, কারো মানে কোথাও কোনো জবাবদিহিতার দরকার হয় না। স্রেফ আমি আজকে আপনাকে এবার একটা কথা বলি, আপনার যে ভোটাধিকার, আমার যে ভোটাধিকার, আমাদের সবার যে ভোটাধিকার, এটা যদি প্রতি 5 বছর পর আপনি শুধু এইটুকু ব্যবস্থা সুষ্ঠুভাবে প্রণয়ন করতে পারেন যে প্রতি 5 বছর পর প্রতিটা দলকে তার জনগণের কাছে যেতেই হবে এবং সেই জনগণের কাছ থেকে ম্যান্ডেট আনতে হবে, তখন কিন্তু অনেকখানি চেক অ্যান্ড ব্যালেন্স ডেভেলপ করে যায়। যে ওয়েস্টমিনিস্টার সিস্টেমের ডেমোক্রেসি, এটা কি একেবারে ফ্ললেস? না, কিন্তু যখন আপনি সিস্টেমটা রানিং রাখার আপনার সুযোগ আছে, তখন দানব হয়ে ওঠার সুযোগটা কম। এই যে আপনি নিয়োগ দিয়ে বা নিয়োগ পরিষদ বলেন, এনসিসি বলেন, এগুলোর চেয়ে আপনার প্রথম এবং প্রধান কথা হচ্ছে রাষ্ট্রের মানুষের নাগরিক অধিকারটাকে ফিরিয়ে দেওয়া, মানুষের মানবিক মর্যাদাটা ফিরিয়ে দেওয়া। এই এক ধরনের ঐকমত্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যেটা হবে যে ক্ষমতার প্রবণতা হচ্ছে যখনই ক্ষমতাটা জবাবদিহিতার বাইরে চলে যাবে, তখন এসে ক্ষমতা দীর্ঘায়িত হওয়ার সুযোগ থাকে। এই ক্ষমতা যেই ক্ষমতা গত 16-17 বছরে একেবারে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের জনগণের উপরে চেপে বসেছিল, সেটার সূচনা সেই 2007-8 ইলেকশনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে ভিন্নভাবে করা হয়েছিল। 2014 বিনা ভোটের নির্বাচন, বেসিক্যালি আওয়ামী লীগ যেটা করেছে, এরা তো নিজেদের কবর নিজেরা খুঁড়েছে। একটা রাজনৈতিক দল হয়ে 100 ভাগ বিরাজনীতিকরণের একটা পরিকল্পনার মাধ্যমে তারা নিজেরা অস্তিত্বহীন হয়ে গেছে। এই কারণে তারা যখন আন্দোলনের ডাক দিয়েছেন, দফা কিন্তু একটাই ছিল, হাসিনা তুই যা, আর কিচ্ছু না। ওই একটা কথা যে এর হাত থেকে মুক্তি চাই, তোমার হাসিনার পদত্যাগ চাই, এই দফা। সেখানে সংবিধানের প্রশ্ন কিংবা সেখানে মূলনীতির প্রশ্ন, আপনি একেবারে পরিষ্কার একটা কথা বলি, আপনার সামনে যদি অত্যন্ত পবিত্র একটা ধর্মগ্রন্থও থাকে আর সেটা যদি পড়ে শয়তানের হাতে, তো সেখান থেকে সে কিন্তু তার মতো বহু কিছু বের করে নিবে যেটা দিয়ে সে বহু শয়তানি করতে পারবে। কাজে বিষয়টা হচ্ছে আপনাকে সিস্টেমটা চেক অ্যান্ড ব্যালেন্সটার ক্ষেত্রে, যেটা আমার সম্মানিত সহ আলোচক বললেন যে বাংলাদেশে যে 3টা মূল স্তম্ভ, তার
তাদের মধ্যে পাওয়ার ব্যালেন্সটা অত্যন্ত জরুরি। এইখানেই একটা সেলফ চেক অ্যান্ড ব্যালেন্স থাকাটা দরকার। এবং সেইখানে যদি নিয়োগের জায়গাতে যদি আপনারা একেবারে বাধাহীন কোনো একটি সরকারকে দায়িত্ব দিয়ে দেন, তখন কি সেটি আসলে থাকবে, যেটি আপনারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশন, বিচারালয় কিংবা দুদকের নিয়োগ নিয়েও তো আপনারাও প্রশ্ন করেছি অবশ্যই, কিন্তু আমাদের তো সুস্পষ্ট প্রস্তাবনা আছে এটা নিয়ে। আমরা তো ভেটিং নিয়ে কথা বলেছি, আমরা তো বেসিক্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংস্কার প্রস্তাবনা সেটা হচ্ছে নির্বাচনের পরে কিন্তু আমরা জাতীয় সরকার নিয়ে কথা বলেছি। এবং এই যে এই ধরনের নিয়োগগুলো, হাইলি সেন্সিটিভ নিয়োগগুলো, সেগুলো কোনোটাই যেন দলীয় না হয়, সেই চেক অ্যান্ড ব্যালেন্সটারই কিন্তু আমাদের ফর্মুলা দরকার। আমাদের ফর্মুলা অন্য কিছুর প্রয়োজন নাই। এবং জাতীয় সরকারের অন্যদের নিয়োগে কোনো ভূমিকাই থাকবে না, সেই জাতীয় সরকার কতটা আসলে ব্যালেন্স করতে পারবে বলে মনে করেন? জাতীয় সরকার মানে কিন্তু সবারই অংশগ্রহণের সরকার। যেহেতু নিয়োগের ক্ষেত্রে তো তাদের কেন অংশগ্রহণ থাকবে না? অবশ্যই থাকবে। আমরা নিয়োগের ক্ষেত্রেও চাইছি তাদের অংশগ্রহণ, কিন্তু যেন বাধা তৈরি। দেখুন, আপনি বলছিলেন, আমি আপনার প্রথমেই একটা কথার সাথে দ্বিমত পোষণ করছি, যে এই ঐকমত্য কমিশনে তো বহু কিছু আমরা একমত হয়েছি এবং বহু ভালো দিক দেখার আছে। এখানে কিছু বিষয় নিয়ে সমস্যা এখনো আছে, ওটা আলোচনার মাধ্যমে ডিসলভ হবে। এই যে যেমন আজকে আলোচনা আবারও ফিরছি, তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। নাভিদ নওরোজ শাহ, একটু আপনার কাছে জানতে চাই যে মব নিয়ে বেশ আলোচনা হচ্ছে, এর মধ্যে নুরুল হুদাকে মবের মাধ্যমে এক ধরনের হেনস্থার পরে আসলে সেটি আবারও আলোচনায় এসেছে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আমরা এর আগেও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চট্টগ্রামে সম্ভবত সেটি ছিল গণতান্ত্রিক ছাত্র জোটের এক নারী কর্মীকে লাথি দেওয়া হয়েছিল, এক জামায়াত কর্মী লাথি দিয়েছিলেন, তিনি সহ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থী তাকেও যিনি হেনস্থা করেছিলেন। এদের সবাই কয়েকদিনের মধ্যেই, না বোধহয় 2-1 দিনের মধ্যেই জামিন হয়ে গেছে, তারা ফুলের মালা গলায় দিয়ে বাড়ি ফিরেছেন। আজকেও আবার এই নুরুল হুদাকে যে হেনস্থা করেছেন এরকম 3 জন বিএনপি নেতা ফেরত গেছেন বা জামিন পেয়েছেন। একটু আপনার কাছে জানতে চাইছি, সরকার কি আসলে বিষয়টা স্বাধীনভাবে বিচারালয়কে দেখছে দিতে, নাকি বিচারালয় আসলে সিদ্ধান্ত নিচ্ছে, নাকি কোথাও কোনো ঘাপলা আছে বলে মনে করেন? না, প্রথমতই মনে করি যে প্রথম কথা হচ্ছে যে মব জাস্টিসটা একেবারেই মানে এটা টলারেবল না, এটা হচ্ছে আমাদের একদম প্রথম কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কেন তৈরি হচ্ছে, আমার মনে হয় যে এই বিষয়টাতে যাওয়া উচিত, কারণ জাস্টিস কিন্তু বারবার ডিলে হচ্ছে। এই জন্যই কিন্তু মবও সুযোগ পাচ্ছে যে তাদের আইন নিজের হাতে তুলে নেওয়া, বা আইন তুলে না নিলেও তারা এক প্রকার মানে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিয়ে আইনের হাতে অপরাধীকে তুলে দিচ্ছে। মূলত এই কারণেই তো এই ঘটনাগুলোর সূত্রপাত। তো এখানে আমাদের বক্তব্য হচ্ছে বা আমাদের চাওয়া পাওয়া হচ্ছে, সরকার যদি যে গণ অভ্যুত্থানের যে চেতনা থেকে এই বিষয়গুলো আসছে, যারা অপরাধী ছিল বিগত 16 বছর ফ্যাসিবাদী আমলে, তাদেরকে যদি সরকার নিজেরা স্বতঃপ্রণোদিত আরও আগেই যদি এই উদ্যোগগুলো নিত, তাহলে কিন্তু আমরা অনেকাংশেই এই মব জাস্টিসটা কমে আসতে দেখতাম, এই অপরাধীদের প্রতি অন্তত। এটা হচ্ছে 1 নাম্বার কথা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অবশ্যই মানে আমরা এটা তো কখনোই কাম্য না যে একজন অপরাধীকে ধরে নিয়ে গেল, তাকে জামিন দেওয়া হলো, তারপর যে ঘটনাগুলো বললেন ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটির বিষয়গুলোতে একদম তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, এবং ওই ঘটনাগুলো তো একদমই মানে ঘৃণিত ঘটনা। এখানে তো আসলে মানে দ্বিমত থাকার কোনো সুযোগই নেই। আজকেও বললেন যে আজকে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে সম্ভবত জামিন দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলোতে আসলে বিচারণের বিষয়গুলোতে তো আমাদের আসলে কমেন্ট করাটা খুব একটা সমীচীন হবে না। তবে আমরা বিশ্বাস করি যে সরকারের এখানে সরকারের পক্ষ থেকে আরও স্বতঃপ্রণোদিত হওয়ার সুযোগ আছে এবং নিজের উদ্যোগে এই বিষয়গুলোকে ডিল করার বিষয়টা আছে, এবং আমরা আশা করব যে বিচারালয়ও যেন এই বিষয়গুলোকে ওইভাবেই সিরিয়াসলি দেখে। কিন্তু আসলে প্রমাণ না থাকলে এবং যেই মামলাগুলো বা যেই ধারাগুলো জামিনযোগ্য, ওগুলো তো আসলে জামিনের বাইরে যাওয়ার সুযোগ নেই। সেটা জনগণের ভালো লাগুক বা খারাপ লাগুক, জনগণের অনুভূতির উপরে তো আসলে বিচার বিভাগ কাজ করবে না, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু জনগণের যে দায়িত্বটা সেটা হচ্ছে যে আমরা যেন একটা অপরাধীকে আবার ফুলের মালা দিয়ে বরণ না করি, সেটা কিন্তু সমাজে একটা খুবই নেগেটিভ মেসেজ ক্যারি আউট করে। তাই আমি বলবো যে সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখা উচিত। জি, মাহমুদ হাবিব, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদন মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আবার একই দিনে আমরা দেখলাম নুরুল হুদাকে হেনস্থাকারী 3 স্বেচ্ছাসেবক দল নেতা
জামিন পেয়েছেন, একটু আপনার মত। জামিন প্রসেসে তো আসলে এটা বিচার বিভাগের বিষয়, এটাতে তো কোনোভাবেই আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, থাকবে না এবং থাকা উচিত না, কাঙ্ক্ষিত না, কোনোভাবেই না। বিচার বিভাগ স্বাধীনভাবে তার কাজটা করবে। কিন্তু মবক্রেসির এই যে ইনক্রিজিং যে থ্রেটটা, এটাকে সামলানোর জন্য যেমন আমরা কিন্তু একেবারে প্রথম থেকে, আপনি যদি 7ই আগস্টে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের চেয়ারপারসনের বক্তব্য শোনেন, তখন থেকে আজ পর্যন্ত, গতকালকেও সালাউদ্দিন ভাই খুব সুস্পষ্টভাবে রিজেক্ট করেছেন। আমি জানি না যারা জামিন পেয়ে গেছেন এদেরকে কিন্তু ফুলের মালা দিয়ে বরণ টরণ করার সুযোগ নেই, বরং তাদের সামনে কিন্তু দলীয় সাংগঠনিক মানে শাস্তি ওয়েট করছে, এবং এটা আসলে অন প্রসেস। কিন্তু এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটা কোথায় আপনাকে সেটা বলি। সেটা হলো মব দুই ধরনের হচ্ছে। এই যে মবটা নুরুল হুদাকে নিয়ে, তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছিল। এই মামলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেই করা হয়েছে, এবং মামলা পরে যখন ওনাকে মানে উনি ওনাকে জাজের সামনে নেওয়া হলো, তখন থেকে রিমান্ডে দেওয়া হলো। তার মানে হচ্ছে তার নামে ওয়ারেন্ট ছিল এবং এটা রিমান্ড যোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলাটা হয়েছে, এটা কোনো হালকা পাতলা মামলা হয়নি। এখন এই মামলার ওয়ারেন্ট নিয়ে উনি বাসায় কিভাবে বসেছিলেন? ফার্স্ট অফ অল, আপনি এমন একজন মানুষ যাকে সাধারণ মানুষেরা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো শুধু দুপুরে হয়েছে, দুপুরে মামলা হয়েছে, তো বিকেলেই উনি হেনস্থার শিকার, মানে সন্ধ্যায় হেনস্থার শিকার হয়েছেন। তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি এখানে দায়িত্ব নেই? অবশ্যই, আমি বলছি না দায়িত্ব নেই। দুপুরে আপনার কি এলাকা ভিত্তিক থানা নাই? মামলা দায়ের হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, কয় ঘন্টা লাগে ভাই পৌঁছাতে? আমাদের তো মামলার ওয়ারেন্ট হওয়ার আগে দিয়ে ধরে নিয়ে গেছে, পরে ওয়ারেন্ট লিখেছে অজ্ঞাতনামার, এরকম কি দিন যায়নি আমাদের? ওটা আমরা বলছি না। আমরা আমি দায়টার কথা আপনাকে বলছি। এই মামলাটা বিএনপি দায়ের করেছে, এই জায়গাটাতেই তো অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় ছিল। রিজন হলো যে নুরুল হুদা কে? আজকে অনেকে দেখছি নানা সাফাই গাইছেন। আমি কিন্তু মব জাস্টিসের 100% বিরোধী, এবং কোনোভাবেই একজন ক্রিমিনাল, সে যত বড় খুনি হোক না কেন, তার মানবিক মর্যাদাটা সমুন্নত রাখার জন্য যুদ্ধ করতে হলেও কিন্তু আমি সেটা করব। কিন্তু এইখানে আমি আপনাকে সরকারের দায়ের পয়েন্টটা বলছি। দেশ একটা সময় ছিল ভাইয়া, যেই সময় ওয়ারেন্ট ইস্যু এবং অ্যারেস্ট মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যেত। একটা বাড়িতে একটা মব যাচ্ছে, 2, 4, 5 জন 10 জন যে বা 1-2 জনের বিষয় তো এটা না, এটা তো একাধিক লোক ওখানে ছিলেন, বেশ কিছু মানুষ ছিলেন উপস্থিতিতে, যা দেখা যায়। এই লোকগুলোর ভিডিও আছে, ফুটেজ আছে, অ্যারেস্ট হয়েছে, এবং আজকেই তারা বেরিয়ে গেছেন। যেখান থেকে দলের থেকেও কিন্তু আমাদের বারবার বলা হয়েছে আমরা কিন্তু জিরো টলারেন্স দলীয় সাংগঠনিকভাবে দিচ্ছি, কিন্তু জামিনের উপরে তো আমাদের হাত নাই। এই ক্রমবর্ধমান মবগুলোর কারণে এই বিষয়টা ভাবনা চিন্তার অবকাশ আছে কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যে মবের কারণে যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদের জন্য অ্যাটলিস্ট জামিন প্রসেসটা দীর্ঘমেয়াদী হয়। কারণ আপনি যখন আমি এই বিষয়টা নিয়ে যে ফুলের মালা দিয়ে বরণ করেছে, যে চিটাঙের কথা বলেন বা অন্য জায়গার কথা বলেন, আমি এই জায়গাটা নিয়ে নানা জায়গায় আমি নিজেই কথা বলেছি যে এটা তো খুব বড় ধরনের থ্রেট। আপনি যখন ফুলের মালা দিয়ে একজন মানে কি বলবো নিপীড়নকারীকে বরণ করছেন, ওটা তো হচ্ছে একেবারে ওই ক্ষেত্রে কিন্তু আবার নিপীড়নকারী যে ছাত্রী বা যারা, তারা তো কোনোভাবেই দাগী নয়। আপনি তাদের সাথে যে হয়ে যাওয়া নির্যাতন, সেখানে দলের থেকে ব্যবস্থা না নিয়ে যখন আপনি গ্রহণ করছেন, ওটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন। কিন্তু এই ক্ষেত্রে, ইভেন এই ক্ষেত্রে নুরুল হুদার ক্ষেত্রেও ইনার যে ঘটনাটা ঘটেছে, তাকে অ্যারেস্টের পরে যেই অংশটি ঘটেছে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। বেলটা হচ্ছে কিভাবে? এটা তো আমি নিজেই তো কনফিউজড। এটা তো শাস্তিযোগ্য অপরাধ। আপনি কারো মানবিক, শেখ হাসিনা যদি আজকে বাংলাদেশে আসে, আমি আপনাকে একেবারে অন রেকর্ড বলছি, তাকে তো পিটিয়ে মেরে ফেলার অধিকার নাই। তাকে আইনগত প্রসেসেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তাকে যদি তাই ফাঁসিতে ঝুলে, ওই ফাঁসিতে ঝুলে তার দায় চুকাতে হবে তার হত্যাকাণ্ডের। কিন্তু ওই রাস্তার জনগণের হাতে মার খেয়ে নয়। ওই জায়গাটাতে যদি আজকে আমরা সমুন্নত না রাখতে পারি, এটার দায়িত্ব ঘুরিয়ে ফিরিয়ে বিচার বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া আমি তো আর কাউকে দেওয়ার সুযোগ দেখছি না। আমাদের দলে অতি উৎসাহী লোকের অভাব নাই, যারা মনে করছে যে আমাদের 3,500 ক্রসফায়ারে হত্যাকাণ্ড, আমাদের 600-র উপরে গুম, আমাদের 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, ক্ষোভ কারো অত্যন্ত বেশি। আমাদের এই যে এই ইন্টারিম সরকারের এই যে স্লো প্রসেস, আপনার বিচারের গতি মানে চোখে দেখা যায় কি যায় না, মানে সত্যি কথা বলতে কি আস্থার একটা অভাবও তো এখানে আছে। ফলে যেই জায়গায় তারা দায়ী মনে করে তাদের এই মানে ফ্যাসিজম, তো আসলে ফ্যাসিজমের ক্যারেক্টার তো চলে যায়নি ভাই, ফ্যাসিজমের ক্যারেক্টারটা সবার মধ্যেই থেকে গেছে। মবক্রেসি এত দীর্ঘদিন ধরে চলে এসেছে যে এখনকার মানুষজন মনে করেন যে এটা একটা বেস্ট ওয়ে তার ফিলিং প্রকাশের। কিন্তু এটা একই সাথে আমাদের যেটা মূল লক্ষ্য, রাষ্ট্রটাকে একটা সঠিক জায়গায় তুলে আনা, গণতান্ত্রিক মানে অবস্থা প্রতিষ্ঠিত করা, সেই জায়গায় তো সবচেয়ে প্রথম কথাই হচ্ছে আপনাকে তো আমি ঘৃণা করতেই পারি, আপনি অত্যন্ত বড়
বড় অপরাধীও হতে পারেন, কিন্তু আপনার মতামত ওটা সমুন্নত রাখার জন্য আমাকে যুদ্ধ করতে হবে, মানবিক মর্যাদাটা আমাকে বজায় রাখতে হবে। জি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে আলোচনা হচ্ছে, আসলে সরকারও বলছে যে মবের বিরুদ্ধে তারা এটি কোনোভাবেই বরদাস্ত করবে না, কিন্তু প্রতিনিয়ত মব হচ্ছে, রাজনৈতিক দলের নেতারাও বলছে মব কোনোভাবেই কাম্য নয়, কিন্তু মব হচ্ছে, আবার তারা জামিনও পেয়ে যাচ্ছেন। এটি আসলে সাধারণ মানুষের কাছে এক ধরনের বার্তা দেয় কিনা যে সরকার আসলে এখানে অতটা সদিচ্ছা পোষণ করছে না? দেখেন, আসলে এটা সদিচ্ছার চেয়ে বড় বিষয় হলো তাদের সক্ষমতার ব্যাপার, এবং একটা সরকার কতটা সক্ষম বা অক্ষম এটা তার কাজের মধ্য দিয়েই কিন্তু প্রকাশিত হয়। তো আমার মনে হয় বাংলাদেশে এখন যে সরকারটি আছে, এত শক্তিশালী সরকার, অর্থাৎ ম্যান্ডেটের দিক থেকে এত শক্তিশালী সরকার ইতিপূর্বে আর কখনো আসে নাই। আন্দোলনরত সমস্ত রাজনৈতিক শক্তি এই সরকারকে সমর্থন দিয়েছে যে আপনারা এই দেশটাকে রক্ষা করুন এবং দেশে আইনের শাসন ফিরিয়ে আনুন এবং মানুষের মন থেকে ভয়, ভীতি ইত্যাদি দূর করার ব্যবস্থা করুন, মানুষকে নিরাপত্তা দিন। এবং এই নিরাপত্তা কার জন্য? যারা সাধারণ মানুষ তাদের, আবার যে বিচারাধীন গ্রেপ্তারকৃত যে আসামি তারও কিন্তু নিরাপত্তার দায়িত্ব এই সরকারেরই, আমাদের যে বিদ্যমান আইন রয়েছে সেখানে। এবং একজন আইনজীবী হিসেবে আমি যেটা মনে করি যে আইনের কাছে যে সুরক্ষা পাওয়ার যে অধিকার, যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি আদালত দ্বারা দণ্ডিত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের রাষ্ট্রের। কিন্তু আমরা দেখলাম যে অভ্যুত্থানের পর থেকে আমাদের এই অন্তর্বর্তী সরকার এবং তার যে অ্যাপারেটাসগুলো, তারা প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেটি কি? সেটি হলো মানুষের জানমালের নিরাপত্তা। কথা ছিল যে একটা ইন্টারিম পিরিয়ডে একটা ইন্টারিম ল এনফোর্সিং সিচুয়েশন তারা তৈরি করবে, এবং সেটা কিভাবে করবে? পুলিশ বাহিনীর মধ্যে আস্থা নাই, সেনাবাহিনীর মধ্যে নানান গুঞ্জন ইত্যাদি সত্ত্বেও মানুষ তো ভরসা করেছে এই অন্তর্বর্তী সরকারের কাছেই, কারণ তাদের তো কোনো পলিটিক্যাল পার্টি নাই। যতটুকু আমরা দেখি বা নানান বিতর্ক সত্ত্বেও আমরা মনে করি তারা কোনো বিশেষ দলের না। তো যদি কোনো তারা বিশেষ দলের বা বিশেষ গোষ্ঠীর না হয়ে থাকেন, তাহলে তাদের দুর্বলতার জায়গাটি কোথায়? এই প্রশ্ন কিন্তু চলে আসে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র বিচারাধীন আসামিরাই নয়, আমরা দেখেছি যে আমাদের সর্বোচ্চ আদালতে বিচারকরাও কিন্তু হামলা বা তাদের হেনস্থার বাইরে থাকেননি। আমরা সুপ্রিম কোর্টে বিচারকের উপর ডিম নিক্ষেপের ঘটনার কথা জানি, তাদেরকে হুমকি ধামকি দেওয়ার ঘটনার কথা আমরা জানি। এই যে একটা ললেসনেস যেটাকে বলে, যে ইমেজটা আমরা তৈরি করলাম, এটা অভ্যুত্থানের ইমেজকে ক্ষুণ্ণ করেছে, এবং এই অভ্যুত্থানের ইমেজকে ক্ষুণ্ণ করার দায় এই সরকারকে নিতে হবে। কারণ সরকারই তো জনগণকে কন্ট্রোল করবে, এবং সে যখন সেটা কন্ট্রোল করতে পারবে না তখনই কিন্তু দায়টা তাকে নিতে হয়। এবং আপনি দেখেন যে মব জাস্টিস যে কথাটা বলা হচ্ছে, লিগালি এই টার্মটাই ভুল। মব কখনো জাস্টিস হতে পারে না, মব একটা ভায়োলেন্স, এবং সেই ভায়োলেন্সটা কিন্তু আজকে আমরা মবের কথা শুনছি, এই ধরনের ভায়োলেন্স আগেও হয়েছে, তখন হয়তো এই শব্দটা প্রয়োগ হয়নি, তখন সেটা দলীয় সন্ত্রাস বা তাদের সংঘবদ্ধ সন্ত্রাস হিসেবে আমরা সেটাকে দেখেছি। কিন্তু বাংলাদেশে আমরা একটা শব্দের সাথে তো আগে থেকেই পরিচিত, সেটা হলো বিচার বহির্ভূত কাজ, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ইত্যাদির কথা আমরা জানি। একই রকমভাবে বিচার বহির্ভূতভাবে কাউকে পেটানো, সেটাও কিন্তু এক ধরনের মব। তো সেটি তো বাংলাদেশে চলেছে, এবং সেটাকে এক ধরনের রাজনৈতিক বৈধতা দেওয়া হয়েছে। আজকেও ইনিয়ে বিনিয়ে অনেকে কিন্তু বলার চেষ্টা করছে মানুষের স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি বলে, কিন্তু এক ধরনের প্রচ্ছন্নভাবে মবকেই কিন্তু উস্কে দেওয়া হচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে যারা দেশে একটা গণতান্ত্রিক উত্তরণের আশা করেছিল, যারা আশা করেছিল যে আমাদের দেশ থেকে স্বৈরতন্ত্র বিদায় নেবে, সেটি কিন্তু হয়নি। আমরা দেখেছি যে এই সরকার অধ্যাদেশ জারি করে জিনিসপত্রের দাম বাড়িয়েছে, কিন্তু অধ্যাদেশ জারি করে আপনার শ্রমিকের ন্যূনতম মজুরি কিন্তু ঠিক করে দিতে পারেনি। আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী। তাহলে বৈষম্যের ফান্ডামেন্টাল জায়গাটা কোনটা? ফান্ডামেন্টাল জায়গাটাই হলো মানুষের অর্থনৈতিক বৈষম্য। সেটাকে কি অ্যাড্রেস করা হয়েছে? আজকে বলা হচ্ছে, আমি আবারও ফিরে যাই পুরনো কথায়, ধর্মনিরপেক্ষতার কথায় যদি ধরি, বিগত সরকার কি আসলে ধর্মনিরপেক্ষ ছিল? মোটেও না। তারা রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে। আজকে যদি নরেন্দ্র মোদীর সরকার ভারতে হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে, আমরা কি বলবো যে অন্য ধর্মের মানুষের প্রতি তিনি সমতা প্রদর্শন করেছেন? কখনোই না। ফলে আমার মনে হয় যে যেটি হয়নি, যেটি করা হয়নি, সেই দায়কে সামনে আনার অর্থটা কি? সংবিধানে তো গণতন্ত্র লেখা ছিল, বিগত সরকার কি গণতন্ত্র মেনেছে?
সংবিধানে তো আমাদের জাতীয়তাবাদের কথা ছিল, কতটা জাতীয়তাবাদী হতে পেরেছিল বিগত সরকার। ফলে তারা একটা ব্যক্তিতন্ত্র, কোটারিতন্ত্র এবং লুটপাটের মহোৎসব তারা তৈরি করেছিল। এটি কি সংবিধানে ছিল? অবশ্যই নয়। আমরা একটু বিরতি নিয়ে আসি, তবে তারপরে আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন ঋণের কিস্তি ছাড়ের আগে নির্বাচনের সূচি জানতে চেয়েছিল IMF। এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা। ফিরছি। নাভিদ নওরোজ, একটু আপনার কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। একটু আপনার কাছে জানতে চাই, আপনাদের আন্দোলনের মূল মোটোটাই তো ছিল কোটার বিরুদ্ধে, এটিও এক ধরনের কোটা হয়ে যাচ্ছে কিনা? এটা তো আমরা প্রথমেই কিন্তু মানে আমরা যেটাতে খুব খুশি বা আমরা এটাতে সাধুবাদ জানিয়েছি, বিষয়টা এমন না, কিন্তু যেভাবে খবরটা চারিদিকে প্রচার হচ্ছে আমার মনে হচ্ছে সে মানে এটার একটা বড় ভূমিকা আছে, এটার একটা নেতিবাচক ধারণা হওয়ার পিছনে। কারণটা হচ্ছে যে আমরা যদি বিস্তারিত দেখতে পাই, এখানে কিন্তু বলা হয়েছে যে জুলাই আন্দোলনকারীদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। এই আন্দোলনকারী বলতে কিন্তু আমাকেও বোঝাচ্ছে না, বা ইভেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত, ওনাদেরকেও বোঝাচ্ছে না। এখানে হচ্ছে যারা মূলত জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন তাদেরকে বোঝাচ্ছে, এবং আহত হওয়ার ফলে তাদেরকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এবং চাকরিতে অগ্রাধিকার শুধুমাত্র ক্যাটাগরি বি, যারা মানে আহত হয়েছেন কিন্তু কোনো একভাবে তাদের কর্মক্ষম করে তোলা সম্ভব, শুধু তাদেরকে বোঝানো হয়েছে। এটার পজিটিভ নেগেটিভে আমি যাচ্ছি না, কিন্তু শুধু এটাই বলার চেষ্টা করছি যে জুলাইতে যারা আহত হয়েছেন তাদের প্রতি কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব সবসময় আছে। কারণ যারা আহত হয়েছেন দেশের জন্য, তারা কিন্তু তাদের স্বাভাবিক জীবনটা হয়তো আর কখনোই ফিরে পাবেন না, বা তাদের যে অর্থনৈতিক কর্মসক্ষমতা ছিল সেটাও কিন্তু তারা কখনো ফিরে পাবেন না। তো সুতরাং আমরা যে তাদের প্রতি যে একটা রাষ্ট্রের দায়িত্ব থেকে আমরা বলতে পারি যে তাদেরকে একটা আলাদা অর্থনৈতিক সুবিধা দেওয়া হতে পারে, তাদেরকে ভাতার বিষয়টা হতে পারে, সেটাকে কিন্তু আমাদেরকে পজিটিভলি দেখতে হবে। এবং এই কোটাটাও, এই কোটা না, এই যে অগ্রাধিকারের কথাটা বলছি, এই বিষয়টা কিন্তু এমন না যে তাদের ছেলেমেয়েরা পাবে, তাদের নাতি নাতনিরা পাবে। যেই বিষয়গুলো কিন্তু মুক্তিযুদ্ধের কোটাতে যেই আন্দোলনটা যেই কারণে হয়েছিল যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরাও সেই কোটা সুবিধাটা ভোগ করতেন, সেই কারণেই কিন্তু সেটা মানে পরিবারের সদস্যরা তো ভোগ করবেন, শহীদ পরিবারের সদস্যরা। কিন্তু যারা আন্দোলনকারী, যারা বেঁচে আছেন, তারা কিন্তু তাদের পরিবারের সদস্যরা কিন্তু কোনো এই ধরনের অতিরিক্ত সুবিধা ভোগ করবেন না। তো সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই কারণে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের জন্য কি আপনারা এই দাবি করবেন? সরি, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের তাদের পরিবার তো গত 50 বছর 55 বছর এই সুবিধাটা পেয়েছেন। আমরা কখন এই 50 বছর পাইনি, আওয়ামী লীগ শুরু করেছিল না, কখন এই গণবিস্ফোরণটা হলো সেটাই বলছি যে 55 বছর পরে এসে কিন্তু প্রথম কথা হচ্ছে তাদের যে ছেলে মেয়েরা ছিল, তাদের পরবর্তী জেনারেশন কিন্তু অলরেডি চলে এসেছে, নাতি নাতনিরা। তো এই কোটার পুরো বিষয়টাই কিন্তু আসে যে যখন একজন ক্ষতিগ্রস্ত হয়, তার অর্থনৈতিক সক্ষমতা হারিয়ে ফেলে, তার ফলে তার পরিবারকে তিনি ঠিকমতো টেক কেয়ার করতে পারছেন না, বা তার যে সাধারণভাবে যে কর্মক্ষমতা ছিল সেটা হারিয়ে ফেলেছেন দেখি। তো যখন আমরা থার্ড জেনারেশনে চলে যাব তখন কিন্তু আমরা মনে করি না যে এই বিষয়টা আর অ্যাপ্লিকেবল হতে পারে। জি, অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম বিরতির আগে, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন ঋণের কিস্তি ছাড়ের আগে নির্বাচনের সূচি জানতে চেয়েছিল IMF, সময় প্রকাশের পর তারা সন্তুষ্ট হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটিও জানতে চেয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের জন্য কি কেবল ভেতরে নয়, সরকারের মানে আন্তর্জাতিক চাপও রয়েছে বলে মনে করছেন? ডেফিনেটলি নির্বাচনের জন্য তো চাপ থাকবেই। যারা পয়সা দেবে, পয়সা হালাল উপায়ে ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা সেটা তো তারা দেখতে চাইতেই পারে, কারণ পয়সার মিসইউজ তো তারা দেখেছে। আমাদের উন্নয়ন সহযোগীরা দেখেছে যে কিভাবে মেগা প্রজেক্টের মেগা লুটপাট হয়েছে। সুতরাং নির্বাচন মানেই হলো একটা স্থিতিশীল গভর্নমেন্টের আকাঙ্ক্ষা, এবং একটা স্থিতিশীল গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে পরে তার এক ধরনের জবাবদিহিতা থাকবে, টাকা পয়সারও একটা জবাবদিহিতা থাকবে, কারণ সংসদের বিভিন্ন ফিনান্স কমিটি থাকে, সেই কমিটিতে তাকে প্রশ্ন করা যাবে। এখন যে ক্রয় কমিটি হচ্ছে তাকে কে প্রশ্ন করবে? এখন তো তাকে প্রশ্ন করার কোনো লোক নাই। তো ফলে এই যে জবাবদিহিতার জায়গাটা সবসময় যারা দাতা বা বড় আর্থিক প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা দেখতে চায়, এবং দ্রুত যারা নির্বাচন চায় সেই সমস্ত রাজনৈতিক শক্তির পক্ষে এটা একটা পজিটিভ সিগন্যাল যে IMF এর মতো সংস্থাও বলছে যে নির্বাচনের সূচিটা কবে, তাইলে আমরা চতুর্থ এবং পঞ্চম কিস্তির কত 133 কোটি 70 লক্ষ ডলার আমরা ছাড় দেব। তার মানে ইট ইজ এ প্রেশার, এবং এই প্রেশারটাকে পজিটিভলি আমাদের দেখা দরকার। এই কারণে যে রাষ্ট্রের অর্থ যাতে আর লুটপাট না হয় সেটি যেমন যারা দাতা তারাও দেখবে, আর এটার যারা উপকারভোগী জনগণ তাদেরকেও দেখতে হবে। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় যেটা হয়েছে, কথা প্রসঙ্গে কথা এসেই যায় যে
মুক্তিযোদ্ধার কোটার যে অপব্যবহার সেটি আমরা দেখেছি। যারা জুলাই আন্দোলন করেছে তারা তো তরুণ, তারা এখনো তাদের নাতি নাতনি জন্ম হয় নাই। ভবিষ্যতে যখন জন্ম হবে তখন কি চেহারা হবে সেটা আমরা জানি না, কিন্তু এই ধরনের অপব্যবহারে কিন্তু রাষ্ট্রের পয়সাতেই হয়েছে। তো সেটার জবাবদিহিতাটা কোথায় হবে? সে কারণে IMF যখন বলে, এবং এই পয়সাগুলো কোথায় ব্যয় হয়, বিভিন্ন ক্রয় কমিটি, আমাদের কৃষিক্ষেত্রে, আমাদের শিল্পক্ষেত্রে, আজকে যখন 71% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট উইথড্র হয়ে যাচ্ছে, তখন তো IMF-কে ভাবতেই হয় যে এই টাকাটা কোথায় যাবে। তবে মনে রাখা দরকার যে এই সমস্ত যে আর্থিক সংস্থাগুলো IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক, তাদের কিন্তু আবার একটা পলিটিক্স আছে। তারা একটা বড় সুপার পাওয়ারের টুল। তারা এই ছোট দেশগুলোকে কিভাবে তারা তাদের করায়ত্ত রাখবে, কিভাবে বন্দর দখল করবে, কিভাবে করিডোর নিয়ে যাবে, এইটার প্রেশার মেকানিজম হিসেবেও কিন্তু তারা এই সমস্ত টাকা পয়সাকে ব্যবহার করে। এবং এটা অনেকটা ক্যারট অ্যান্ড স্টিক পলিসি, এবং এই পলিসি দিয়েই তারা ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে তাদের পদানত করে রাখে। এবং সেটার মধ্য দিয়ে তার চূড়ান্ত চেহারা কী হয় সেটা আমরা আফ্রিকার দিকে তাকালে বুঝতে পারি, সেটা আমরা আরও যারা এশিয়ার যারা ক্ষতবিক্ষত দেশ তাদের দিকে তাকালে বুঝতে পারি। সুতরাং আমাদের দরকার একটা দেশপ্রেমিক সার্বভৌম সরকার, অর্থাৎ বিদেশিদের পদলেহী সরকার নয়, আত্মমর্যাদাশীল একটা সরকার যেটা জনগণের শক্তিতে ক্ষমতাবান হবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। সে বলতে পারবে যে আমার সঙ্গে একটা বৈধ জনগণের ম্যান্ডেট আছে। সেটার জন্য আমি মনে করি যে এই জায়গাটা বিভিন্নভাবে দেখার সুযোগ আছে। অর্থ উপদেষ্টা যেটি বলেছেন তিনি আরও খোলাসা করে বলতে পারতেন যে IMF আসলে কোন পয়েন্টে কোন জায়গাটাকে জোর দিয়েছে, শুধু নির্বাচনই বলেছে নাকি নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারের জন্য তার কোনো নির্দেশনা আছে কিনা, যে টাকাগুলো ব্যবহারের ব্যয়ের খাতগুলোর প্রধানত কি কি হওয়া উচিত, কোনটা অগ্রাধিকার পাবে। জি, মাহমুদ হাবিব ভাই, আপনার কাছে জানতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন এখন দেখতেছি একটা দল মানে বিএনপি তারা জবরদখল করছে, চাঁদাবাজি করছে, প্রেশার ক্রিয়েট করছে, তারা মানুষের কণ্ঠরোধ করছে, তারা জোরপূর্বক আইনকে নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারকদের প্রেশার ক্রিয়েট করছে। এরকম যদি অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকবে না বলেই মনে হয় নির্বাচনে। দেখুন, উনি একটা রাজনৈতিক দলের প্রধান এবং সেই হিসেবে তিনি তার অ্যানালাইসিস যেটা তিনি ফিল করেন বলেছেন। তিনি খুব বেশি গুরুত্ব দেওয়ার এখানে আসলে কারণ এই জন্য দেখছি না যে এই ইনাকেই তো বলতে শুনেছি যে বিকল্পটাকেই বাংলাদেশে শেখ হাসিনার সময়, কয়দিন আগের কথা, সেটা খুব বেশি দিন কিন্তু হয়নি। ফলে যখনই কোনো কিছু অনুকূলে আসে না, এমনকি নির্বাচনের ফলাফল, নির্বাচন কিন্তু সাধারণ জনগণের ম্যান্ডেট, কাজে ওই জায়গাটায় যদি মানে আগের বারের যে নির্বাচনগুলো মানে গিয়েছে বাংলাদেশ দেখেছে, যেগুলো বেসিক্যালি নির্বাচন নামের প্রহসন, সেই নির্বাচনের তো সুযোগ এইবার ইনশাল্লাহ নাই সামনে। আমরা ঐকমত তো ওই একটা বিষয় আছি যে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং জনগণ যেন ভোট দেওয়ার সুযোগ পায়। সেই ক্ষেত্রে কিন্তু বহু মানে ব্যক্তি বা দলের জন্যই ভোট পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে। লেভেল প্লেইং ফিল্ডের তো তাদের একটু সমস্যা হতেই পারে। তৃণমূলের কর্মীরা আপনাদের সেই নির্দেশটি মানবেন বলে কি মনে হয়? এখন যেহেতু আপনারা তাদের শান্ত থাকতে বলছেন, কিন্তু তারা বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো করছেন এগুলো তো তারা করছে। দেখুন, আপনি গুটি কয়েক ঘটনা 2 থেকে 3 কোটি আমাদের নিবন্ধিত নেতাকর্মী এবং অনিবন্ধিত নেতাকর্মী আছে। এটা কিন্তু একটা হিউজ পার্টি এবং সেইখানে আমরা 3,500-4,000 ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং দেখুন, শুধু কিন্তু শোকজ বহিষ্কার এগুলোই না, বিএনপি কিন্তু দল হিসেবে মামলা করেছে এমনও ইনসিডেন্ট আছে। ফলে আপনি যদি রেশিওটা করেন, রেশিওটা কিন্তু খুবই অল্প। আর দ্বিতীয়ত হচ্ছে সবসময় কিছু মানে 100 ভাগ আপনার 100 ভাগ কর্মীদেরকেই আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, এটা কখনোই সম্ভব হবে না। সবসময় আপনাকে সাংগঠনিক শৃঙ্খলাটা ধরে রাখতে হবে, আপনাকে শাস্তির ব্যবস্থাটা রাখতে হবে, জবাবদিহিতার ব্যবস্থাটা রাখতে হবে। সেটা আজ নয় কেবল, সেটা রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় চলে গেলে তো এটা আরও ভয়াবহ আকার ধারণ করার একটা সুযোগ থেকে যায়। এই কারণে যে তখন রাষ্ট্র ক্ষমতা যখন কোনো দল যায় তার পেছনে সবচেয়ে আগে দৌড়াই হচ্ছে সুবিধাভোগী এক মহল, যেই মহল তাদের হাইব্রিড লিডারশিপ যেটাকে বলে। তো ওই জায়গাটায় কিন্তু একমাত্র দল তো বটেই। আরও একটা বিষয় আপনাকে এখানে বলি যে এখানে যে মানে ঘটনাগুলো ঘটছে, একটু আগে আমার সম্মানিত সহ-আলোচক যেটা বললেন, ল এনফোর্সিং এজেন্সি যদি আশানুরূপ অ্যাক্ট করতে পারতেন, যেটা আগের সময় দেখেছি ছাত্রলীগ ওনারা অ্যারেস্ট করতে পারতেন না, তারা সরকার দলীয় কাউকে অ্যারেস্ট করতে পারতেন না। তা আমার প্রশ্ন হচ্ছে, এখন তো কোনো পার্টি পাওয়ারে নাই, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের সমস্যা
সমস্যাটা যেখানে দল থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যে যেখানে যেখানে বার্তা হয় দেখবেন সে যে লেভেলের লিডার হোক আপনারা ব্যবস্থা নেবেন, এই জায়গাটাই আসলে গ্যাপটা কোথায়? এই জায়গাটা তো গ্যাপটা তো বুঝতে পারছি না। কারণ হলো আমরা তো পুলিশ নই, আমরা তো একটা রাজনৈতিক দল, আমাদের তো একটা সীমাবদ্ধতা আছে মেজার নেয়ার, এবং সর্বোচ্চ মেজার আমরা নিচ্ছি। এর বাইরেও যদি কিছু করার থাকে আপনাদের কাছে আমরা সুপারিশ চাই বলে মনে করেন। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।